বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম বিল্লাহ। তো আবারও একটা এপিসোড নিয়ে হাজির হলাম। তো এখন আমরা আলোচনা করব বায়োএনার্জেটিক্স বা জীবনী শক্তির সবাদ শোষণ। এটা এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা সবাদ শোষণ ক্লাস নেওয়ার আগে শ্বসন সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ে আসছো তারা শ্বসন সম্পর্কে একটু প্রাথমিক ধারণা পেয়েছো। শ্বসনটা আসলে কি বা কেন হয়। এখন উদ্ভিদ বা প্রাণী উভয়ের ক্ষেত্রেই যদি আমরা চিন্তা করি, আগে আমি উদ্ভিদের কথাই চিন্তা করি। উদ্ভিদ সাধারণত সূর্যের আলোর উপস্থিতিতে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড, মাটি থেকে পানি নিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। এখন এই খাদ্যটা হচ্ছে স্থিতিশক্তি হিসেবে উদ্ভিদের দেহে জমা থাকে। এখন এই স্থিতিশক্তিটাকে গতিশক্তি অর্থাৎ এটিপিতে কনভার্ট করতে হবে। এটিপিতে কনভার্ট বা রাসায়নিক শক্তিতে কনভার্ট না করা পর্যন্ত উদ্ভিদ কিন্তু তার প্রয়োজনীয় শক্তি ব্যবহার করতে পারবে না। এখন উদ্ভিদের কি কি ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয়, যেমন উদ্ভিদের ফুল সৃষ্টি, ফল সৃষ্টি, উদ্ভিদের বৃদ্ধি, ক্ষয়পূরণ, এছাড়া উদ্ভিদের অন্যান্য যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এই সম্পূর্ণ অর্থাৎ সালোক সংশ্লেষণ যে করবে সেক্ষেত্রেও কিন্তু তার শক্তি ব্যয় হবে। অর্থাৎ উদ্ভিদের এভরিথিং কাজে তার শক্তি ব্যয় হবে, আর এই শক্তিটা আসে মূলত শোষণ থেকে। আর শ্বসনিক বস্তুগুলো উৎপন্ন হয় মূলত সালোক সংশ্লেষণের মাধ্যমে। তাহলে দেখা যাচ্ছে যে উদ্ভিদের শ্বসন দিনরাত 24 ঘন্টায় কিন্তু হয়। সালোক সংশ্লেষণ হয় দিনের বেলা, কিন্তু দিনরাত 24 ঘন্টায় শ্বসনটা হয়। আর এই শ্বসনের ফলে উদ্ভিদের স্থিতিশক্তিটা এটিপিতে কনভার্ট হয়ে যায়, এবং এই এটিপির মাধ্যমে উদ্ভিদ তার প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া এবং প্রয়োজনীয় যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সেটি নিয়ন্ত্রণ করে। তাহলে আসুন যে শ্বসনের মধ্যে আবার আমরা পড়ছি দুইটা ধাপ, একটা হচ্ছে সবাদ শোষণ, একটা হচ্ছে অবাধ শোষণ। আমরা এর আগে ক্লাসে পড়ছি সবাদ শোষণ এবং অবাধ শোষণের যে কমন একটা ধাপ সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তো আমরা এখন সবাদ শোষণটা পুরোটাই একটু দেখার চেষ্টা করব। তো প্রথমে সবাদ এবং অবাধ শোষণ প্রতিটি শোষণেরই প্রধান এবং প্রথম ধাপ হচ্ছে গ্লুকোজ বা গ্লাইকোলাইসিস ধাপ, গ্লুকোজের বিভাজন। তো এক অণু প্রথমে গ্লুকোজ বিভাজিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। আমরা গত ক্লাসে পড়ছি যে 2 অণু এটিপি খরচ হয়ে যাবে, 4 অণু এটিপি উৎপন্ন হবে এবং 2 অণু NADH2 বা NADH+H+ তৈরি করবে। তো এই 2 অণু NADH2 সমান 2 দুগুণা 6, 3 দুগুণা 6, 6 অণু এটিপি। তাহলে 6 অণু এটিপি, 6 4 হচ্ছে 10, মোট 10 অণু এটিপি উৎপন্ন হবে, 2 অণু এটিপি খরচ হবে। তাহলে নিট কত উৎপন্ন হবে? নিট উৎপন্ন হবে হচ্ছে 8 অণু এটিপি। তাহলে এই গ্লাইকোলাইসিস ধাপে 4 অণু এটিপি সরাসরি উৎপন্ন হবে, 2 অণু NADH2 উৎপন্ন হবে এবং এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে। পাইরুভিক অ্যাসিডটা বা গ্লুকোজের এই বিভাজনটা, গ্লাইকোলাইসিস ধাপটা, এটা পুরাটাই হবে সাইটোপ্লাজমে, এবং এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এর পরবর্তী যতগুলো ধাপ আসবে সবাদ শোষণের, সবগুলো হবে মাইটোকন্ড্রিয়ায়। তাহলে আমরা একটা ধাপ হচ্ছে সাইটোপ্লাজম। যদিও আগে বলা হচ্ছে যে অ্যাসিটাইল কোয়ে, আগে বিজ্ঞানীরা ধারণা করত যে অ্যাসিটাইল কোয়ে এটা সাইটোপ্লাজমে হয়, কিন্তু বর্তমানে যে বিজ্ঞানীরা গবেষণার ফলে তারা এখন সবাই একমত হয়েছে যে অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র সবগুলোই হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। এখন এই এখানে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে
1 অণু কার্বন ডাই অক্সাইড, তাহলে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হবে 2 অণু, এবং 2 অণু NADH 1 অণু এবং 1 অণু NADH2 উৎপন্ন করবে, এদিকে 1 অণু এবং এইদিকে 1 অণু। তাহলে এসিটাইল কোয়ে যখন প্রবেশ করবে এখানে বিক্রিয়াটা, এসিটাইল কোয়ে থেকে পরবর্তী ধাপে এই এসিটাইল কোয়ে থেকে 3 অণু NADH2, 1 অণু FADH2 এবং 1 অণু GTP উৎপন্ন করবে। তাহলে এখানে যদি 1 অণু হয়, এই দিক দিয়েও এসিটাইল কোয়ে এখান থেকে উৎপন্ন হবে, অর্থাৎ 3 3 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু GTP উৎপন্ন করবে। এবং পরবর্তী এসিটাইল কোয়ে দুটি ক্রেবস চক্রে প্রবেশ করবে, ক্রেবস চক্র। আর এই ক্রেবস চক্রটা আবিষ্কার করছেন স্যার হ্যান্স ক্রেবস, তিনি একজন ইংরেজ প্রাণ রসায়নবিদ, তার নাম অনুসারে সেটাকে বলতেছি আমরা ক্রেবস সাইকেল। তো ক্রেবস সাইকেল থেকে 2 অণু 2 অণু 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, এবং এই যে NADH2 এবং FADH2 এই দুইটি জারিত হয়ে, এগুলো আগে উৎপন্ন হয়ে গেছে, পরবর্তীতে এগুলো আবার জারিত হবে, জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি, 38 ATP শক্তি এবং তাপ শক্তি উৎপন্ন করবে। এই হচ্ছে আমাদের সবাত শোষণের ধাপ। তো এই ধাপটা যদি পরীক্ষায় SSCর জন্য আসে, তো আমরা উদ্বিগ্ন না হয়ে এটি সুন্দর করে, যাতে আমি আগে চিত্রটা অঙ্কন করতে পারি সুন্দর করে, আমরা যদি এটা পুরোটাই সুন্দর করে আঁকতে পারি, সেক্ষেত্রে আমরা নিজের মতো করে বর্ণনাটা দিতে পারবো, কোন ধাপ থেকে কোন ধাপে আসতেছে এবং কোন ধাপ থেকে কোন ধাপে এটিপিগুলো উৎপন্ন হচ্ছে। এবং পরবর্তীতে যদি এটা 4 মার্কের জন্য আসে, ঘয়ের কোশ্চেন হয়, সেক্ষেত্রে আমরা এই চারটাও দিলে আমার জন্য খুব ভালো হয়, বা এই চারটা থেকে বিভিন্নভাবে আমাদের কোশ্চেনগুলা আসতে পারে, বিশেষ করে নৈবেত্তিক কোশ্চেনে। তাহলে এখানে 38 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, এই 38 অণু এটিপির যে হিসাব যদি আসে, সেক্ষেত্রে আমাদেরকে এই হিসাবটা দেখাইতে হবে যে এটা হচ্ছে শ্বসনের পর্যায়ে উৎপন্ন শক্তি, ব্যয়িত শক্তি, নিট উৎপাদন। তাহলে গ্লাইকোলাইসিস ধাপে আমরা দেখছি যে 2 অণু NADH+ H+ উৎপন্ন করতেছে, 2 দুগুণা 3 দুগুণা 6, এবং 4 অণু এটিপি সরাসরি উৎপন্ন হচ্ছে। তাহলে 6 4 10 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, কিন্তু এখানে ব্যয় হচ্ছে আবার 2 অণু এটিপি। আমরা গত ক্লাসে পড়ছি যে 2 অণু এটিপি গ্লাইকোলাইসিস ধাপে খরচ হয়। তাহলে নিট বলতে কি, মোট উৎপন্ন থেকে মোট ব্যয়কে বলা হয় নিট উৎপাদন। তাহলে নিট উৎপাদন কত? 8। এবার এসিটাইল কোয়ে সৃষ্টির সময় কি হবে? 2 অণু NADH+ উৎপন্ন করবে, এখানে কোনো শক্তি ব্যয় হবে না, তার মানে 3 দুগুণা 6 অণু এটিপি খরচ হয়। তাহলে 6 আর 8। এবার ক্রেবস সাইকেল, এই ক্রেবস সাইকেল এটা হবে মাইটোকন্ড্রিয়ায়। তো মাইটোকন্ড্রিয়ায় 6 অণু NADH+ উৎপন্ন করে, 6 হলে 3 6 18 অণু এটিপি। আবার FADH2 2 অণু উৎপন্ন করে, এক অণু FADH2 সমান সমান 2 অণু এটিপি। তাহলে 2 অণু যদি হয়, তাহলে 2 দুগুণা 4, 1 অণু GTP সমান সমান 2 অণু 1 অণু এটিপি। তাহলে 2 অণু GTP সমান সমান 2 অণু এটিপি। তাহলে 18 19 20 21 22 24 অণু এটিপি উৎপন্ন করতেছে ক্রেবস সাইকেলে। ক্রেবস সাইকেলে 24 অণু, অ্যাসিটাইল কোয়ে 6 অণু এবং গ্লাইকোলাইসিসে 8 অণু। তো সর্বমোট সামেশন কত হবে? 38 বা 38 অণু এটিপি উৎপন্ন করতেছে। তাহলে যদি আমরা বলি মোট সবাত শোষণে 1 অণু গ্লুকোজ জারিত হয়ে 40 অণু এটিপি উৎপন্ন করতেছে, ওই যে 2 অণু এটিপি খরচ হয়ে যাচ্ছে গ্লাইকোলাইসিস ধাপে। তাহলে নিট কত অণু? 38। নিট 38 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। এখন আমাদের নৈবত্তিকে এখানে আরও আসতে পারে যে ক্রেবস সাইকেল কে আবিষ্কার করছেন, তিনি কোন দেশের এবং তিনি
কোন বিজ্ঞানী? তিনি একজন প্রাণ রসায়নবিদ এবং তিনি ইংরেজ বিজ্ঞানী, নাম হচ্ছে স্যার হ্যান্স ক্রেবস। এখান থেকে আসতে পারে এক অণু জিটিপি সমান কত অণু এটিপি? এক অণু জিটিপি সমান সমান এক অণু এটিপি। এক অণু এনএডিএইচ টু বা এনএডিএইচ প্লাস এইচ প্লাস একই কথা সমান 3 অণু এটিপি। এক অণু এফএডিএইচ টু সমান সমান 2 অণু এটিপি। এই সম্পর্কটা সুন্দর করে আয়ত্ত করতে হবে এবং কোন ধাপে কতটুকু শক্তি উৎপন্ন হচ্ছে, কতটুকু ব্যয় হচ্ছে, নিট কত অণু থাকতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই চিত্রটা মনের মধ্যে সবসময় যাতে থাকে, পরীক্ষা আসলে যাতে অনায়াসে সুন্দর করে লিখতে পারো সেভাবে আয়ত্ত করতে হবে। খুব কঠিন কোনো কিছু নাই, এসএসসিতে খুব কঠিন কিছু না। একটু কাইন্ডলি লিখে লিখে যদি পড়া যায় তাহলে এটি মনে থাকে। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।